দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আলোচনাধর্মী অনুষ্ঠান টকশো এই সময় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আজ আমরা আলোচনা করব। আলোচনার আগে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু জানিয়ে দেব। আজ যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলেন, এতদিন ধরে আন্দোলনরত ছিলেন, তারা আজকে একটি কর্মসূচি পালন করেছে, মার্চ ফর জাস্টিস। এবং এটি মূলত তাদের যারা নিহত হয়েছে, বিভিন্ন সময় সহিংসতায় হত্যার সম্মুখীন হয়েছে, মূলত তাদেরকে স্মরণ করে আগামীকালও তারা একটি কর্মসূচি দিয়েছে, যেটি হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোস নামে। এবং এই কর্মসূচির আওতায় তারা মৌন মিছিল করবে, মাইন শো করবে, পথনাটক করবে, প্রতিবাদী গান ইত্যাদির মাধ্যমে তারা তাদের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সেই মার্চ ফর জাস্টিসে আমরা দেখেছি হাইকোর্ট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়েছেন এবং মিছিল করার চেষ্টা করেছেন, ধরপাকড়ের শিকারও হয়েছেন। এছাড়া দেশের কয়েকটি বিভাগীয় শহরেও আমরা এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আটকের ঘটনার কথা জানি, সেটি নিয়ে আলোচনা করবে। এর বাইরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে আজকে প্রধানমন্ত্রী আবারও দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি দুঃখ মানে এক ধরনের নিন্দা জ্ঞাপন করেছেন এবং তিনি বলেছেন যে এত সহিংসতা কিংবা এত প্রাণহানি হবে এটি তিনি ভাবতেও পারেননি। এবং তিনি আরও বলেছেন যে এটির জন্য আন্তর্জাতিক যে মহল, জাতিসংঘ থেকে শুরু করে, তাদের তিনি প্রয়োজনে তদন্তের আহ্বানও জানিয়েছেন। আরও বলেছেন তিনি যে স্থাপনা ধ্বংস হলে আবার হবে, কিন্তু যারা মারা গেছে তাদেরকে তো ফিরে পাওয়া যাবে না, সে বিষয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। এবং এর বাইরে আমরা জানি যে জামাত নিষিদ্ধের একটি বিষয় আজ দিনব্যাপী আলোচনায় ছিল, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেটি পরবর্তীতে আইন মন্ত্রণালয় থেকে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে তারপর গেজেট আকারে সেটি প্রকাশিত হবে। যে কোনো সময় সেই গেজেটটি প্রকাশিত হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। এ বিষয় নিয়ে যেমন আমরা আলোচনা করব, ঠিক তেমনি এত সহিংসতা, এত উদ্বেগের ভেতরেও একটু স্বস্তির খবর যে প্রায় 2 সপ্তাহ পর ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়েছে এবং আগামী 4 তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। ঢাকা সিটি কর্পোরেশন সহ 12টি সিটি কর্পোরেশন ছাড়া এই যে জেলা শহরগুলো এবং সব জায়গায় এই প্রাইমারি স্কুল খুলে দেওয়া হবে এবং যতটুকু ধারণা করা হচ্ছে ধীরে ধীরে হয়তো উচ্চ মাধ্যমিকের আওতায় যে স্কুল কলেজ আছে সেগুলো খুলে দেওয়া হতে পারে ইত্যাদি। যে ঘটনা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর কোটা সংস্কার আন্দোলন এবং সংঘাত, সহিংসতা এবং জামাত নিষিদ্ধ ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচিত হব তাদের সাথে। আমার ঠিক বামে রয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, এবং তারপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এবং সর্ববামে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ব্যারিস্টার তানজিবুল আলম। আপনাদের 3 জনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা ব্যারিস্টার তানজিবুল আলম আপনাকে দিয়ে করতে চাই। একটু জানতে চাই যে জামাত নিষিদ্ধের যে প্রক্রিয়াটি, আমরা গত সোমবার অর্থাৎ 2 দিন আগে গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যে 14 দলের সভা হয়েছে, সেখানেই প্রথম আমরা এই দীর্ঘ আলোচনার, যদিও এটি পুরনো একটি আলোচনার বিষয়, কিন্তু নতুন করে আবারও এটি এসেছে 14 দলের মিটিং থেকে। 14 দল এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দল, তারা একমত হয়েছে জামাত নিষিদ্ধের ব্যাপারে এবং প্রধানমন্ত্রীও জানিয়েছেন 2 দিনের ভিতরে সেটি কার্যকর করার জন্য নির্বাহী আদেশের মাধ্যমে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে কাজ করছেন। এই কি প্রক্রিয়ায়, কিভাবে এটি জামাত নিষিদ্ধের প্রক্রিয়াটি এখন সর্বশেষ অগ্রগতি কি এবং কি প্রক্রিয়া হবে আপনার কাছে জানতে চাই শুরুতেই। জি, ধন্যবাদ। জামাত এবং জামাতের যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আছে, এগুলা নিষিদ্ধের দাবি আমাদের অনেক দিন ধরেই করে আসতেছিলাম, এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার যখন হয় তখন যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং যেসব সংগঠন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, উভয়কেই আসলে শাস্তির আওতায় আনার দাবি বহুদিনের ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইনটা, সেখানে শুধুমাত্র ব্যক্তির যে বিরুদ্ধে তার স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্য, যুদ্ধ অপরাধের জন্য শাস্তি বিধান ছিল, সংগঠনের বিষয়ে ছিল না। এবং আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে আবার জিয়াউর রহমানের হাত ধরে জামাত তাদের রাজনৈতিক জীবন ফিরে পায়। সো এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে, বিশেষ করে যখন
যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন যেই তাণ্ডব তারা চালিয়েছে, বিশেষ করে 2014 সালের যে নির্বাচনের পূর্বে, এবং সাইদিকে চাঁদে দেখা গেছে, এইটা নিয়ে এবং এই ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে যেই আতঙ্ক সৃষ্টি এবং বিশেষ করে সন্ত্রাস যে কায়েম করেছিল, সেই সময় থেকেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি হয়ে আসছিল। তানজিব, একটি জিনিস একটু আপনার কাছে জানতে চাই, যদি একটু আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো। এখন যদি আপনি একটু বলতেন যে 2013 সালে যে আদালতের রায় এবং তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রেক্ষিতে যে অবজারভেশন তাদের ছিল, সেই প্রেক্ষিতে কি জামাত নিষিদ্ধ হতে যাচ্ছে নাকি সাম্প্রতিক সহিংসতার গ্রাউন্ড থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে? না, জামাত ইতিপূর্বে হাইকোর্টে একটা জাজমেন্ট ছিল, সেটা হচ্ছে যে জামাতের যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল, সেটা বাতিলের জন্য। সেটা কিন্তু এক জিনিস, সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আমাদের 13 সালে হয়ে গেছে, জি যেটা 13, এবং এটা আপিল ডিভিশনে খুব রিসেন্টলি ওরা কিন্তু এই নিষেধের বিরুদ্ধে আপিল করেছিল, সেটাও খারিজ হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন অফ দি পলিটিক্যাল পার্টির যে রেগুলেশনটা আছে, সেটার অধীনে জামাতের আর রেজিস্ট্রেশনের সুযোগ ছিল না, এবং সেই হিসেবে তাদেরকে পলিটিক্যাল পার্টি উইদিন দি পারভিউ অফ মিনিং অফ পলিটিক্যাল পার্টি সেটা বলা যাচ্ছিল না, কারণ তাদের সিম্বলটা বাতিল হয়ে গেছে। তখন যে জিনিসটা আসে যে জামাত সংগঠন হিসেবে, মানে রেজিস্টার্ড সংগঠন না, পলিটিক্যাল পার্টি হিসেবে নিষিদ্ধের যে দাবিটা, সেটা কিন্তু তখন আলোচনায় চলে আসে। সো দুটো আইনি ক্ষেত্র ভিন্ন। তো বাংলাদেশে প্রচলিত যে আইন, দুটো আইন আছে, যেটার মাধ্যমে ইতিপূর্বে সরকার বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, আর একটা হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হচ্ছে সোর্স অফ দি ল, যেটার অধীনে সরকার ক্ষমতাপ্রাপ্ত একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য, কিন্তু সেখানে কতগুলো কন্ডিশন লাগে, সেগুলো স্যাটিসফাই করতে হয়। আর 2009 সালে নতুন আরেকটা আইন এসেছে, আপনারা জানেন, যে সন্ত্রাস দমন আইন। ওইখানে 18 নম্বর ধারায় যে কোনো সন্ত্রাসী সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এখন জামাতকে যে নিষিদ্ধ ঘোষণা করা হবে, সেটা কি 2014 সালে যে সন্ত্রাসগুলো করেছে সেগুলো সংগঠনের জন্য, নাকি ইতি পরবর্তীতে যে সন্ত্রাসগুলো করেছে সেগুলোর জন্য? ওইটার জন্য আপনাকে যেতে হবে সন্ত্রাস দমন আইনে সন্ত্রাসের যে সংজ্ঞাটা দিয়েছে সেটা। তো আমরা এই আলোচনাটা কিংবা এই দাবিটা হঠাৎ করে এখন কেন আসলো? কারণ ইতিপূর্বে এবং গত ইলেকশনের আগে কিংবা গত কয়েকদিনে যেই সন্ত্রাসগুলো ঘটেছে, সরকারের যে গোয়েন্দা তথ্য কিংবা তাদের যে ইনভেস্টিগেশনের প্রাথমিক ফলাফল, সেখানে দেখা যাচ্ছে যে এই সন্ত্রাসের মধ্যে জামাত এবং জামাতের অঙ্গ সংগঠন শিবিরের সম্পৃক্ততা রয়েছে। এইটার ভিত্তিতেই কিন্তু 14 দল থেকে একটা পলিটিক্যাল ডিমান্ড এসছে। আমাদেরকে একটা ডিস্টিংশন ড্র করতে হবে, 14 দল কিন্তু সরকার নয়, 14 দল হচ্ছে একটা রাজনৈতিক জোট। তো ওই রাজনৈতিক জোট থেকে যখন এই দাবিটা এসেছে, তখন ওই মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি কিন্তু ওই মিটিংয়ে 14 দলের প্রধান হিসেবে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনার এই সিদ্ধান্তটা এনেছেন, যেটা সরকারের কাছে কমিউনিকেট হয়েছে। তিনি যেহেতু দেশের প্রধান নির্বাহী, তাহলে সেই নির্বাহী ক্ষমতা প্রয়োগের যে আইনি ধারা, সেটা প্রয়োগ করেই আপনার এই গেজেটটা প্রকাশিত হতে যাচ্ছে। ওইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে 18 ধারায় বলা আছে যে কোনো সত্তাকে সন্ত্রাসী সত্তা হিসেবে ঘোষণা করে তাকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে এই সত্তাটি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার মানে একটা সন্তুষ্টি লাগবে, সেটা সরকারের লাগবে। তো ওই সন্তুষ্টির জন্য কিন্তু এভিডেন্স লাগে, এবং মানে আপনাকে ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট কী কারণে আপনার মনে হচ্ছে। আমাদের এই 2009 সালে সন্ত্রাস দমন আইনের দ্বিতীয় তফসিলে অনেকগুলো সংগঠনকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটার বর্ণনা দেওয়া আছে, এবং সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে ওই তফসিলে নতুন সংগঠনকে যুক্ত করার জন্য। তো তারই প্রক্রিয়ায় আমরা এই সিদ্ধান্তটা সরকারের কাছ থেকে পেলাম যে তারা ইতিপূর্বে এবং রিসেন্ট পাস্টে যেসব ঘটনাগুলো ঘটেছে, সেটার কারণে সরকার সন্তুষ্ট হয়েছে যে এই কর্মকাণ্ডগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের ডেফিনেশন দেখেন, তাহলে এই গোলযোগ ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকার বিরোধী, সরকারের ব্যাপারে মানুষের জনমনে ভীতি সঞ্চার করে, সবগুলো কিন্তু টেরোরিজমের মধ্যে পড়ে। তো ওই টেরোরিজমের যে সাবজেক্টিভ
আপনার স্যাটিসফ্যাকশন, আচ্ছা, সেটা হলে পরে এই গ্যাদারটা হবে। আরেকটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত নিষিদ্ধ সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে, কিন্তু একই সঙ্গে তো বিএনপির বিরুদ্ধেও একই অভিযোগই করা হচ্ছে। তাহলে শুধু জামাতের ক্ষেত্রে নিষিদ্ধের কারণের সাথে প্রেক্ষাপটগুলো আছে নাকি সাম্প্রতিক সহিংসতা, সে বিষয়ে আমরা জানবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা একটু এম এ আজিজ আপনার কাছে যাই। সেটি হচ্ছে যে একটু আগে আমরা জামাত নিষিদ্ধের প্রক্রিয়াটি সম্পর্কে জানছিলাম। এবার আরেকটি বিষয়, যে আজ বিকেলে জামাত একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা বলছে, জামাতের যিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, তিনি বলেছেন সরকার নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে এবং তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এই সিদ্ধান্তকে মোকাবেলা করবে, এই সিদ্ধান্তের বিপক্ষে লড়বে। আর একই সঙ্গে গতকাল বিএনপি মহাসচিব তিনিও বলেছেন যে সরকারের এই কোটা আন্দোলন কিংবা এটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিংবা দৃষ্টি মানুষের অন্যদিকে নেওয়ার জন্য এই মুহূর্তে জামাত নিষিদ্ধের বিষয়টি আসছে। আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে জামাত এখন নিষিদ্ধ কেন হচ্ছে, এবং যে প্রশ্নটি আগে বিরতির আগে করছিলাম, যদি সাম্প্রতিক সহিংসতার কারণে হয় তাহলে জামাত শিবির কেন, নাকি তাদের অতীত কারণও এখানে গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার তানজিবুল আলম আছেন, উনি আইনের যুক্তি দিয়ে মরা মানুষ যাতা করে ফেলতে পারে, সুতরাং তার সামনে আমি আইনি ব্যাখ্যা দিতে যাব না। আমার ধারণার কথা বলবো। আমার মনের প্রশ্ন এখন কেন, কারণ উনি যে কথাটা বলেছে তারও আগে ঘাতক তারা নির্মূল কমিটি 91 থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন যুদ্ধাপরাধের বিচার হয়, তখন কিন্তু খুব স্ট্রংলি বলা হয়েছে যে জামাত শিবিরকেও নিষিদ্ধ করা হোক, কিন্তু এটা হয় নাই। এরপরে আপনি দেখেন, আমি আইনের দিকে যাচ্ছি না, আইনের ব্যাখ্যা, একটা লোক একটা দলকে আপনি যদি সন্ত্রাসী দমন আইনে যেমন বলা হচ্ছে যে 2009 সালের, তাহলে তো সন্ত্রাসী প্রমাণ করতে হবে আইনের দৃষ্টিতে যদি দেখেন। এখন ব্যান করে দিলে সেটা ভিন্ন কথা, আমি এটা অপোজ করছি না, কারণ আমিও বলছি যে বহু টকশোতে আমি বলছি কেন ব্যান করে না কেন, এই সেই। তো আমার বক্তব্য হচ্ছে যে ধরেন জামাত 3টে পার্লামেন্ট নির্বাচন করেছে, সংসদে তারা ছিল 3বার 91, 96, 2000, হ্যাঁ 3বার ছিল, ওই 3 সিট নেওয়া কয় সিট নেওয়া এরকম ছিল, 3বার ছিল। 2 হচ্ছে কম এবং বেশি, আওয়ামী লীগের সাথেও আন্দোলন করেছে, আওয়ামী লীগের সাথেও বসেছে, বিএনপির সাথেও আন্দোলন করেছে, বিএনপির সাথেও বসেছে, এবং এদেশের যত আন্দোলন ছিল সবগুলো আন্দোলন তাদের মতো করে তারা আন্দোলন করেছে। তো এখন যদি বলেন যে এই বর্তমান যে বলা হলো যে এই যে কোটা বিরুদ্ধে যে আন্দোলন, সেখানেও কিন্তু আপনি দেখেন, আমি বড় বড় বহুল প্রচারিত প্রথম আলো, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, রূপান্তর, দেশ রূপান্তর, এই 5টা পত্রিকা বিশেষ করে আমি দেখেছি, তারা মর্গে 200 লাশ আপনার পরিচয় তথ্য কালেক্ট করেছে। সেখানে তো একটাও জামাত শিবিরের লোক মারা যায় নাই। তো তারা যদি বিএনপির লোকও মারা যায়নি, আমি দেখলাম, এখানে তথ্য আছে তো পরিষ্কার। এই যে গতকালকে সমকালে আসছে 200 মৃতদেহ তথ্য বিশ্লেষণ করছে, সেখানে 18 বছরের নিচের ছেলে মারা গেছে 35টা। এর ভিতরে একজন আছে নটরডেম কলেজের, সে ছেলে আপনার আবিষ্কার করছে, আপনার কি ওই বাইরের থেকে ছবি না, ড্রোন, নাসাতে অ্যাকসেপ্ট করছে তাকে নাসা 3বার পুরস্কৃত করছে, সেই ছেলেটাও গুলিতে মারা গেছে। তা আপনি বলেন, এটা তো আমাদের তো ধ্বংসযজ্ঞ বাড়লাম, সেটা নাই অর্থ হলে করতে পারবো, এইসব জীবনগুলি কই পাবেন? তা আমি তো এখানে তো সাংবাদিক মারা গেছে 4 জন, পুলিশ মারা গেছে 4 জন, পেশাজীবী মারা গেছে 12 জন। আপনার সেটি কি প্রমাণ করে যে এগুলোর সঙ্গে জামাত শিবিরের সংশ্লিষ্টতা নেই? না, আমি বলি কোঠা বয়সগুলো আমি বলতেছি, জি জি জি, বয়স যেগুলো আছে, যেগুলো বয়সী, তাদের তো কোনো পরিচয় দেখা যাচ্ছে না। 1, 2 হলো যে কোটাতে এই আন্দোলনে ছাত্রলীগও আছে, ছাত্র শিবিরও আছে, ছাত্র দলের সমর্থক, সব দলের আছে। তো এখানে তার প্রমাণ হচ্ছে, দেখেন যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলল
যে ছাত্রলীগই স্বঘোষিত রাজাকারদের মোকাবেলার জন্য যথেষ্ট। এরপরে পরের দিন আপনি দেখলেন না, হেলমেট এবং রিভলভার হাতে করে গুলি করতেছে, এরকম ছবি ছাপা হয়েছে সবগুলো পত্রিকায়। হ্যাঁ, এখনো এই যে হলো, একটা লোকের বিরুদ্ধে মামলা নাই, একটা লোক গ্রেপ্তার নেই, কিন্তু গ্রেপ্তার তো প্রায় 3000 হয়ে গেছে। এই 3000-এর ভিতরে যে স্যাম্পল সার্ভে করছে পত্রিকায় যে আসছে, সেটা হলো 70 জন তাও পুরান মামলায় বিএনপি এবং 500 জন, 50 জন হলো জামাত। হ্যাঁ, আর ক্ষুদ্র ব্যবসায়ী ট্যাবসায়ী আছে অনেক। হ্যাঁ, তো পেশাজীবী আছে, সবই আছে। অর্থাৎ এই যে এখন যে চিরুনি অভিযান এবং ব্লক রেড হচ্ছে প্রায় সারা দেশে 3000-এর উপরে, সেখানে তো কই বিএনপি জামাতের লোক দেখতে পাচ্ছি না। তো সন্ত্রাসীটা প্রমাণ করবেন, মরেও নাই আবার ধরাও নাই, যাও আবার কিছু হয়েছে ব্লক রেড দিয়ে পুরনো মামলা হয়ে ধরছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে তো অভিযোগ করা হয়েছে যে গণগ্রেফতার করা হচ্ছে, তাদের অনেক নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে বলছে, কিন্তু পরিচয় তো মিলতেছে না। আমার বক্তব্য যে পত্রিকাগুলো, আমি তো সাংবাদিকের পত্রিকাতে বিশ্বাস করব, এবং এটা তারা বিশ্লেষণ করছে, জরিপ করছে। আপনার এও করছে যে 30টা শিক্ষার্থী বেনামি দাফন করা হয়ে গেছে, যাদের পরিচয় নেই, অজ্ঞাত দাফন করা হয়েছে। তো আমি তো মিডিয়ার সাংবাদিক হিসেবে বিষয় এবং সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকাগুলি আমি বলতেছি, যে তথ্যগুলো বলতেছি, প্রথম আলো, যুগান্তর, সমকাল, এই মেইনলি 3টা পত্রিকা, কালের কণ্ঠ আছে, আরও দেশ রূপান্তর আছে, এগুলো এই 5টা আমি বিশ্লেষণ করতেছি। তা আমার বক্তব্য হচ্ছে যে এখন যদি আইনের ভিত্তিতে, এই যে সন্ত্রাস দমন যদি আইন বলেন, যদি 2009 সালেরটা ধরেন এবং এইবারের সন্ত্রাস হয়, তাহলে আইনে তো তানজিবুল আলম ভাই বলতে পারবেন যে আইনের কাভারেজটা কি। এখন একটা রাজনৈতিক দল কয়েকটা মিলে কইলো যে অমুক রাজনৈতিক দলকে ব্যান করো, তো তাহলে এটা তো আইনে কাভারেজ হবে না। হ্যাঁ, তাহলে তো ও আরেক দল করবো যা ওরে ব্যান করো। সরকার তো চাইলে তার নির্বাহী বিভাগের থেকে এই আদেশ করে এরকম রাজনৈতিক দল করতে পারে আইনিভাবে, আইনে আছে। আমি বলছি যে আইনের কথা একটা হলো যে ব্যান করে দেওয়া, আর একটা হলো আইনের যৌক্তিকভাবে প্রমাণিত হওয়া। আচ্ছা, তা আমার বক্তব্য প্রমাণের আগেই কেন প্রমাণ হয় নাই, বিচার হয় নাই, কিছুই হয় নাই, আগের থেকেই বলা হয়েছে বিএনপি জামাত সন্ত্রাস করছে, এখানে ঢুকে পড়ছে, প্রমাণ নাই, কিছু নাই, মানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই বলতেছে। অথচ তাহলে যে তদন্ত কমিটি করছে বিচার বিভাগীয়, এই তদন্ত কমিটি বা তাহলে কি প্রমাণ করবে? হ্যাঁ, এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে জামাত ব্যান করছে। আমি এই জন্যই, তানজিব ভাই তো অনেক অত্যন্ত দক্ষ আইনজীবী, এই জন্যই বলছি যে আইনের কাভারেজটা এখানে বোধহয় দুর্বল আছে। ওইটা একটু বলি আজিজ ভাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন এটা লিগালি কারেক্ট না, যে ব্যান করতে হলে কোর্টের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সে সন্ত্রাসে জড়িত ছিল, এবং যারা অ্যারেস্ট হবে তাদের মধ্যে তাদের কর্মী থাকতে হবে। আইন এটা বলেন, আইন বলে হচ্ছে যে সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হয়, যে এখন সরকার কি মর্মে সন্তুষ্টিটা হচ্ছে সেটা যদি তার মধ্যে যদি সেই ইয়াগুলা থাকে, মানে ওই ইনগ্রিডিয়েন্টগুলো থাকে, তার কাছে যদি ওই এভিডেন্সগুলো থাকে যে আমি এই কারণে এই সন্তুষ্টিতে আসলাম, তাহলে কিন্তু আইনগতভাবে সেটা কারেক্ট হবে। যে পয়েন্টটা আমি রেজ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই সন্তুষ্টিটা সরকারের, এই সন্তুষ্টিটা কোর্টের না, কিংবা কোর্টের এই সন্তুষ্টিটা কোর্টে প্রমাণ সাপেক্ষ না। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়ে আমি জাস্ট একটা মিনিট করতেছি। আমার কথা হচ্ছে আমি কিন্তু আইনের দিকে যাই নাই, আমি বলতে চাচ্ছি যে একটা গভর্নমেন্ট যখন অ্যাকশন বিশেষ করে এই সিচুয়েশনে নেবে, একটা ঘটনা এখনো মীমাংসিত নয়, এই কোটা আন্দোলনকারী আজকেও মাঠে নামছে, এদেরটা এখনো তদন্ত কিছুই হয় নাই। এর সাথে সাথে আরেকটা জিনিস আসলো, জনমনের তো প্রতিক্রিয়াটা কি হবে, এটা পজিটিভ, জনগণের কাছে তো অ্যাকসেপ্টেবল হইতে হবে। সবার একই প্রশ্ন, যে হতে পারে যে আওয়ামী লীগের বা সরকারের সমর্থকদের বাদে একই প্রশ্ন, এখন কেন? আচ্ছা, এই জনগণের আসলে প্রতিক্রিয়াটি কি হবে এটিও যেমন জানতে চাই, ঠিক তেমনি অসীম কুমার উকিল, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে জামাত শিবিরের যদি নিষিদ্ধের কথা আমরা বলি, তাহলে তাদের যে নিবন্ধন সেটি 2013 সালেই বাতিল হয়ে গেছে। সুতরাং তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারে না। এখন আমরা যতটুকু তাদের কার্যক্রম দেখি সেটিও অনেকটা গোপনেই দেখি। তো জামাত নিষিদ্ধ হয়ে গেলে এর ইম্প্যাক্টটা কি হবে? অর্থাৎ তারা কি এরকম গোপনে গোপনেই কার্যক্রম চালাবে, নাকি একেবারেই চালাতে পারবে না?
আপনাকে ধন্যবাদ। বিজেপি বুঝবে। আচ্ছা আমরা একটু আইনে আছে যে যদি একটা সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করা হয় তখন ওই সংগঠনের সদস্য যারা হবে তারা আর ওই সংগঠনের সদস্য হতে পারবে না, কিংবা ওই সংগঠনের সদস্য যদি বলে নিজেকে পরিচয় দেয় তাহলে তার 3 বছর পর্যন্ত জেল হতে পারে। আচ্ছা, এবং ওই সংগঠনের যে কার্যালয়গুলো আছে সেগুলো সিলকারা করে দেওয়ার ক্ষমতা সরকারের থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি ভিন্ন নামে আসে সেক্ষেত্রে সেটি তখন তো আর আপনি বলতে পারছেন না যে নিষিদ্ধ সত্তাটাই হচ্ছে সেই সত্তা। তখন ওইটা আপনি যদি ভিন্ন নাম দিয়ে কিন্তু চালাইতে থাকেন নিষিদ্ধ সত্তার কার্যক্রম, তখন সরকারকে ওই কলটা নিতে হবে যে নাম চেঞ্জ করলে পরেও আপনার যে কর্মীরা আছে তারা ওই নিষিদ্ধ সংগঠনের কর্মীর মতোই মানে লিঙ্কটা আছে কি নাই, এই জায়গাটাতেই হচ্ছে আপনার পলিটিক্যাল এবং লিগ্যাল ইস্যুটার সমন্বয়। আমরা তো আপনার লিগ্যাল বিষয়টা শুনলাম, এবার একটু পলিটিক্যাল বিষয়ে জানতে চাই অসীম কুমার উকিল। আপনার কাছে যে প্রশ্নটি করলাম সাথে আরও একটি প্রশ্ন যোগ হয়েছে, সেটি হচ্ছে যে আসলে তাদের কার্যক্রম কীরকম এখন হতে পারে বলে আপনি ধারণা করছেন। ছাত্র রাজনীতি থেকে আপনি এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন সময়ের অভিজ্ঞতার আলোকে আপনি যেমন বলবেন, ঠিক তেমনি এটি জানতে চাই যে জামাত নিষিদ্ধ হয়ে গেলে এই জামাতের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা একেবারে কর্মী লেভেলের, তারা আসলে আওয়ামী লীগ যে করবে না কিংবা বিএনপি যে করবে না তার নিশ্চয়তা কি? আমি ওইটাই বলতে চাইছিলাম। না দেখেন, মানে এখানে আমার দুজনে, একজন আইনজীবী হিসাবে খুবই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, আজিজ ভাই সিনিয়র সাংবাদিক, বলেন ভালো। আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, আমি ঠিকই যেটা বলতেছিলাম যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন এই কথাগুলো আমার এখন বলতে হচ্ছে। আচ্ছা, না, আমরা তো 1947-এর টু নেশন থিওরির উপর আসছে যে ভূখণ্ডটা, তার বিরোধিতা করেছি তো 48 থেকে। কিন্তু কেন এখন? তারপরে 52, 54 মানে সব কিছু মিলে 62, 66, 69, 71 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এটা মীমাংসিত সত্য, এই মাটিটা আমাদের এই দেশের মানুষের জন্য। 1972-এর সংবিধানের 38 নম্বর ধারাতে সেটেল বিষয়। দুর্ভাগ্যজনক হলো সত্যি, বাংলাদেশে 1975-এর বিগত ঘটনার পর জেনারেল চেয়ার হাত ধরে বাংলাদেশের হাতে আবার 71-এর পরাজিত শক্তিরা আসছে, সেখান থেকে এই সংকটের শুরু। আমার এটা দাবি করার কোনো বিষয় নাই। 7.5 কোটি বাঙালি জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে ঐক্যবদ্ধ হয়েছিল এই বাংলাদেশটার জন্য, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি, গোষ্ঠী যাই বলি কারণ সবারই এটা তীর্থভূমি। 30 লক্ষ শহীদ, এটা ক্লাসিফিকেশন করার কিছু ছিল না, কোনটা হিন্দু রক্ত কোনটা মুসলমানের রক্ত, এই ভাগের কোনো সুযোগ ছিল না। রক্ত একাকার হয়ে দেশটা দাঁড়িয়েছিল আগে, সেখান থেকে এই জায়গাগুলি এসেছে। এখন হ্যাঁ, এই যে বলে না, একটা গোষ্ঠী বলে যে বঙ্গবন্ধুকে তো মেরেছে খন্দকার মোস্তাক। জি, বঙ্গবন্ধুকে খন্দকার মোস্তাক মারে নাই, এই কথা কিন্তু কেউ বলে নাই না। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী কারা, এটা আইনি প্রক্রিয়ায় চিহ্নিত হয়েছে, বাই নেম নেমে চিহ্নিত হয়েছে। আবার এটার সাথে কারার সম্পৃক্ত 75 থেকে অদ্যাবধি তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে। তারপর এই কথাটা কেন বলে? নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করার জন্য তারা একটা বিতর্কের দিকে ঠেলে দেয়, যারা হত্যাকারী তাদেরকে বাঁচানোর জন্য আঁকে স্রেফ এই জায়গাটুকু টানে। এই কথাটা একটা বিবেকবান মানুষপত্রে বলা দরকার। 75-এর 15ই আগস্টের কিলিংটা মানে খুবই মর্মান্তিক না, পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড। যারাই হত্যাকাণ্ড ঘটাক তাদের বিচার হওয়া দরকার, আইনের কাঠগড়ায় দাঁড়া করানো দরকার। এই কথাগুলি বলে না, বলে যে অসীমবাবু আপনার পার্টির মোস্তাকের তো এটা করেছে, অর্থাৎ প্রকারান্তরে জায়গাগুলি অন্যদেরকে বাঁচিয়ে দেওয়া আর কি মূল লক্ষ্যটা। আজকের এই দিনে দাঁড়িয়ে এই যে আইনি ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো দেওয়াই যাবে, এটা আইনি ব্যাখ্যা দেওয়ার জন্য আইনজীবী আছে আর কি। কিন্তু আমার ভাই আজিজ ভাই যেভাবে বলতেছে 5 জন ডাক্তার মারা গেছে, আমি তো বলি নাই যে ডাক্তার মারা গেছে না, ডাক্তার নিয়ে তো আলোচনা হচ্ছে না। ডাক্তারের চরিত্রটা কি, তার ব্লাড গ্রুপটা কি, সেটা নিয়ে কথা বলা দরকার। কিন্তু উনি বলতেছেন না ইঞ্জিনিয়ার মারা গেছে, উনি রাজাকার না মুক্তিযুদ্ধ এই আলোচনায় যাচ্ছেন না। অর্থাৎ খুব সুকৌশলে এখানকার যে ইনভলভমেন্টটা, যাদের যাদের ইনভলভমেন্ট আছে তাদেরকে বাঁচানোর একটা প্রক্রিয়া মাত্র। আমি গতকালকে গিয়েছিলাম বিটিভিতে দেখার জন্য আর কি, বিটিভির যেটা, সেখানে যে হামলাগুলি হয়েছে 6 ঘন্টা ব্যাপী 3 টাইমস না, হামলাগুলিতে যারা
এই ভিতরে ঢুকে মূল জায়গাগুলিতে হামলা করেছে। কি সিসিটিভি ক্যামেরা ছিল তো, এমনি তো ছবি তোলা হয়েছে। এটা দেখে একের পর এক ছবিগুলো যে দাঁড়া করানো যায়, তাহলে দেখলেই বোঝা যায় যারা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জামাত শিবিরের কর্মী পরিচয় দিয়ে বুক ফুলেই এই অপকর্মগুলি করছে। তারপরে বলতেছে যে এটা তো একটু দেখা দরকার। আমার কথা হচ্ছে যে এই বিভক্তির ফাঁকগুলি বাংলাদেশে এই রাজনীতিগুলি চলছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ এর বিরুদ্ধে, কারণ ধর্মান্ধতা, ধর্মভিত্তিক রাজনীতি সবসময় গণতন্ত্রের পক্ষে অন্তরায়। আমরা গণতন্ত্রের বিকাশমান ধারাকে আরও বিকশিত করার জন্য সবাই মিলে কাজ করছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। ৭৫ থেকে ৯৬, ২১টি বছর বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা চাইতে পারিনি ইমিউনিটি অধ্যাদেশের কারণে। সেই জায়গার থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আজকে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্টটাকে সকল আলাপ আলোচনা কেন্দ্রবিন্দু হবে না, বিচার বিভাগ নির্বিভাগ পৃথকীকরণ হয়েছে, বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই যে সামগ্রিক বিষয়গুলি আমরা যত এই জায়গাগুলিকে নিয়ে আমরা এগোতে চাই। এর মধ্যে অন্তরায় এই জায়গাগুলি। আমরা অবশ্যই সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এটি কাঙ্ক্ষিত নয়। কোটা বিরোধী আন্দোলন নতুন করে নামকরণ হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। এটা কিন্তু রাজনৈতিক ব্যাখ্যা বৈষম্য বিরোধী আন্দোলন না। এই মাদ্রাসা শিক্ষা পদ্ধতি, জেনারেল শিক্ষা পদ্ধতি, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি, যে বৈষম্য, সেই বৈষম্যর জায়গায় নিয়ে কোন জায়গায় একমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিকে সামনে নিয়ে আসা খুব ভালো জিনিস। কিন্তু সেই আন্দোলন তো ছিল না, কোটা বিরোধী আন্দোলন ছিল। সেই কোটার যে বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে সলিউশন করা হয়েছে। সবাই ক্যাম্পাসে ফিরে যাও। তারপরে কিছু দাবি দেওয়া আছে, নিহতদের ক্ষতিপূরণ দেওয়া, আহতদের চিকিৎসা। ক্যাম্পাস ক্রমান্বয়ে খুলবে। ক্যাম্পাস একটা পরিস্থিতির কারণে ক্যাম্পাস বন্ধ হয়েছে। এই রোববার থেকে প্রাইমারি স্কুল খুলছে, ওই সপ্তাহে দেখা যাবে হাই স্কুল খুলছে, তার পরের সপ্তাহে বিশ্ববিদ্যালয় খুলবে, সবগুলোই খুলবে। এটাই তো গত ১৫ বছরের টানা। আমরা যখন সেশন জটের লেখাপড়া করেছি, আমরা যখন মাস্টার ডিগ্রি পাস করে সার্টিফিকেট পেয়েছি, তখন সরকারি চাকরিতে দরখাস্ত করতে পারি নাই, কারণ বয়স পার হয়ে গেছিল। সেখানে তো এখন ১ মাস সেশন জটও নাই কোথাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট ছিল ৪ বছরের কোর্স, ৮ বছর, সেটা সেশন জট মুক্ত শতভাগ। এই জায়গাগুলি তৈরি করে একটা সেশন জট নতুন করে নিশ্চয়ই তৈরি হবে। তো না, বা সেটা কভারেজ ধরো জায়গাগুলি আছে। এখন অতিরিক্ত ক্লাস নেওয়া হয়, অনলাইনে ক্লাস নেওয়া হয়, সেই জায়গাগুলি তৈরি হচ্ছে। তারপরেও হতেই পারে, কিন্তু এটা সামগ্রিকভাবে জায়গাটাকে তৈরি করে আমরা এগিয়ে যেতে চাই। এখন আবার নতুন করে কোটার আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য যে জায়গাগুলো তৈরি করা হচ্ছে, এটা স্পষ্টতই আমরা মনে করি, যেটা বলছি যে এখানে কোটা বিরোধী আন্দোলনকে সরকার হটাও আন্দোলনে রূপান্তরিত করেছে কারা? বিএনপি জামাতের নেতৃত্বে। বিএনপি জামাতের ইনভলভমেন্টের মধ্য দিয়ে এই হতাহতের সংখ্যাগুলি বাড়ানো হয়েছে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখনও এই জায়গাগুলিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমার কথা হলো যে জামাত শিবির এটা বলতেছে যে সময় জামাত শিবির বাংলাদেশের রাজনীতি করার পক্ষে দেশের মানুষজন না। মানুষের ধর্মীয় শ্রদ্ধাবোধ আছে, এদেশের মানুষ আবেগ আপ্লুত মানুষ, আবেগী মানুষ, ধর্মের প্রতি আস্থা আছে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়িটা দেশের মানুষ কখনোই পছন্দ করে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিন্তু ধর্মভিত্তিক দল হিসেবে কি জামাত নিষিদ্ধ হচ্ছে? না না না, আমি না ওই সেন্টিমেন্টগুলি নিয়ে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার করে ৭৫-এর পর থেকে সারা দেশে যেভাবে রক কাটার রাজনীতি হয়েছে, এটা তো আল্লাহর নাম দেয়া, আল্লাহর দোহাই দিয়ে শিশু রাসেল হত্যাকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর নাম দেয়া এই নবপরিণীত বধূ শেখ কামাল, শেখ জামালের বধূদের হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। সব তো ধর্মের ধ্বজাধারীরা, ধর্মের দোহাই দিয়ে করা হয়েছে। কাজেই এই যে ধর্মান্ধতা, এটার বেরিয়ে আসতে হবে আমাদের। আমি একটু ব্যারিস্টার তানজিমের কাছে জামাতের রাজনীতি ইস্যুতে আপনার কাছে এই প্রসঙ্গটা আমরা শেষ করবো, একটু আইনি ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। যে আমি ধরে নিলাম না, খুব স্বাভাবিকভাবেই কিছুক্ষণের ভিতর অথবা আগামীকাল বা আগামী পরশু এটি গেজেট হয়ে যাবে, জামাত রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবে। আগে তারা নির্বাচনে অংশ নিতে পারতেন না, এখন তারা হয়তো রাজনীতিও প্রকাশ্যে করতে পারবে না। সেক্ষেত্রে আইন কি বলে যে এভাবে সরকার চাইলে কি যে কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে পারে কি না, সরকার অর্থাৎ নির্বাহী বিভাগ পারে কি না? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে এই নিষিদ্ধের পরে এই জামাতের যে নেতারা আছে তারা যদি ভিন্ন নামে, অর্থাৎ আমি কর্মীদের নিয়ে বলছি না, যারা পোস্টেড, তারা কি ভিন্ন নামে রাজনীতি করতে পারবে কিনা? ধন্যবাদ। তো প্রথম অংশে যেটা যে
সরকার ইচ্ছা করলে যে কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করতে পারবে কিনা। তা আপনাকে এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেখতে হবে যে সরকারের যে ক্ষমতা একটা রাজনৈতিক দলকে কিংবা একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার, সেটার উৎসটা কী। তো যে প্রথমে যেটা বলছিলাম যে দুটো উৎস, একটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আর একটা হচ্ছে যে এই সন্ত্রাসী দমনের, দুটো তো কিন্তু ভিন্ন ভিন্ন কন্ডিশন স্যাটিসফাই করলেই কেবলমাত্র সরকার এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে। তো সেই ক্ষেত্রে এই যদি আজকের এই ঘটনাটা না ঘটতো ফর এক্সাম্পল, তখন যে এই সন্ত্রাসের প্রেক্ষিতে একটা পার্টিকে নিষিদ্ধ ঘোষণার যে দাবিটা আসতেছে সেটা ওই আইনি অবকাঠামোর মধ্যে পড়ে বলে মনে করে দেখে দাবিটা এসেছে। সো তার মানে হচ্ছে একটা ঘটনার প্রেক্ষিতে এই ঘটনার সাথে আইনের যে বিধানটা, সেটার যে কন্ডিশনের রিকোয়ারমেন্টটা, সেটা ফুলফিল করে দেখে এই দাবিটা করা হচ্ছে। যদি না হয় তাহলে করবে না। এখন আইনটা যতদিন পর্যন্ত থাকবে তাহলে ওই ততদিন পর্যন্ত এই ডেফিনেশনে পড়ে এইরকম কোনো সংগঠন, সেটা পলিটিক্যাল হোক কিংবা নন পলিটিক্যাল হোক কিংবা অন্য কোনো ধরনের ক্যাটাগরিতে পড়ুক, তখন কিন্তু আইন অনুযায়ী যদি কন্ডিশন ফুলফিল করে সরকার ওই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে। সরকার এমনও হতে পারে যে সব ক্ষেত্রে এই প্রয়োগের সিদ্ধান্তটা নাও নিতে পারে, কারণ এখানে সন্তুষ্টির যে বিধানটা করা হচ্ছে সেটা ইতিপূর্বে যেমন ধরেন আপনার হিজবুত তাহরির যে এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করা হয়েছে, জামাতুল মুজাহিদিনকেও করা হয়েছে। এই যে প্রতিটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এগুলা কিন্তু প্রতিটার ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এটা একটা সন্ত্রাসী সংগঠন। এখন আপনি দেখবেন হিজবুত তাহরির কয়টা মানে সন্ত্রাসের ঘটনা ঘটে যে এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হলো। তো সরকার ওই এলিমেন্টে বলছিলাম একটা পলিটিক্যাল থাকে, যদি বন্ধ করে দেয়া হয় তাহলে তারা যদি অন্য কোনো সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে কি হতে পারে সেটা কিন্তু আইনে বলা আছে। সেটা হচ্ছে আপনি যে নামেই সংগঠনটা চালান না কেন, আপনার সংগঠন তো একটা নাম দিয়ে হয় না, সংগঠনের পরিচিতিটা হয় কর্মকাণ্ডের ফলে। অসীমদা যেটা বলছিলেন যে জামাত ইসলামী কিন্তু স্বাধীনতার পরপরই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে তাদের সেই নিষিদ্ধটা চলে গেছে। তার মানে হচ্ছে যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের যে বিষয়টা, সেটা তো প্রতিটা সমর্থকের আইডিওলজিতে থাকে, সেটা কিন্তু মানুষের ব্রেনে। সো সরকারের পক্ষে কিংবা এক্সিকিউটিভের পক্ষে এই জিনিসটার ইমপ্লিমেন্টেশনটা রিলেটিভলি কঠিন। এবং আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের এই ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো দেখি, পাকিস্তানে কিন্তু অনেক সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইন্ডিয়াতেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইভেন ইংল্যান্ডে, জার্মানিতে, ইউএসএতে অনেকগুলো সংগঠনকে বিভিন্ন সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষিদ্ধের যে জুরিসপ্রুডেন্স, এটা যদি দেখেন সবচেয়ে রোবাস্ট হচ্ছে জার্মানিরটা। জার্মানির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা তাদের সংবিধানেই ঢুকিয়ে দিয়েছে যে যদি নাৎসি বাহিনীর ক্ষেত্রে কিন্তু তাদের পূর্বের কর্মকাণ্ডের না, যদি মনে হয় এই কর্মকাণ্ডটা গণতন্ত্র বিরোধী তাহলেই কিন্তু ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে, মানে সেটা তাদের সংবিধানে বলা হয়েছে। এবং একইভাবে অন্যান্য আমাদের যে সংবিধানে মানে 38 অনুচ্ছেদ যেটা বলতো, সেটা মৌলিক অধিকারের অংশ, সংগঠন করার যে অংশ, ওটাও কিন্তু কোয়ালিফাইড করা হয়েছে যে আইনের মাধ্যমে এই সংগঠন করার অধিকারটাকে নিষিদ্ধ কন্ট্রোল করা যাবে। সেই আইনটাই হচ্ছে এই 2009 সালের যে আইনটা, সেই সন্ত্রাস দমন আইন। ঠিক আছে, আমি মোটামুটি তাহলে উত্তরটা পেলাম। আমি একটু প্রসঙ্গটা তাহলে এবার যদি একটু চেঞ্জ করি, পরিবর্তন করে, যেটি আজকে মার্চ ফর জাস্টিস, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটিতে আজকে আমরা দেখেছি যে বিএনপির পন্থী যে আইনজীবীরা রয়েছে তারা হাইকোর্ট এলাকায় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে, তারাও মিছিল করেছে। এরা মিছিল করেছে, সেখানে পুলিশের সঙ্গে একটু ধরপাকড় করেছে, প্রতিবাদ করার চেষ্টা করেছে। দেশের বিভিন্ন জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু বিশেষ করে বিভাগীয় শহরগুলোতেও আমরা, বিশেষ করে বরিশাল, সিলেট এবং খুলনাতেও দেখেছি, চট্টগ্রামেও দেখেছি এই ধাওয়া পাল্টা দেওয়া কিংবা সহিংসতা কিংবা কোথাও গ্রেফতার ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে। আমার প্রশ্নটি হচ্ছে, যে মুহূর্তে সরকার, আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলে কারফিউ অল্প সময়ের ভিতরে উড্ড করে নেওয়া হবে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তো সেরকম প্রেক্ষাপটে আগামীকালকেও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আসলে সমাধানের দিকে আমরা যাচ্ছি কিনা, নাকি সংকট এখনও থেকে যাচ্ছে? না, সমাধান ধরেন সুপারফিশিয়ালি আমরা কিন্তু শান্তির পথে আগাচ্ছি, কিন্তু বাস্তবে আমার কাছে মনে হচ্ছে না। কেন? কারণ হচ্ছে যে এখনো তারা আন্দোলনের উৎস যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের সাথে বসলই না।
গভর্নমেন্ট বসলোই না, একবার কথাই বললো না, তারা ডিবিকে নিয়ে হসপিটাল থেকে তুলে নিয়ে হেফাজত করছে। এখন ডিবিতে যে আছে তারা এখন যে আলোচনা হচ্ছে না বা কথা হচ্ছে না বা বসলো না, এটা কি বলা যাবে? কেমনে ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, কেউ কি বিশ্বাস করে? হসপিটালে যে লোক পিঠা খাওয়ার পরে হসপিটালে যা চিকিৎসা নিতে গেছে সেখান থেকে আপনি তার নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে নিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন, এবং ওখান থেকে লিখে যখন পড়ছে, আপনাদের টেলিভিশনের সুবাদে দেখছি একজনের মুখে হাসি নেই, একজনের মুখে কথা নেই, সব বোবা বধির। হ্যাঁ, মানুষ মানে মুখ দেখেও তো টের পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, সেখানে লোক নাই, পুলিশ দিয়ে এগুলো ম্যানেজ করতে হবে, কোনো মন্ত্রী নাই। হ্যাঁ, এখানে তো এই যে দাদা আছে, এক্স স্টুডেন্টদের আন্দোলন, এক্স লিডারদেরকে দায়িত্ব দিত সরকার থেকে, সরকারের পক্ষ থেকে ওনারা রোল প্লে করতো। পুলিশ কেন এটা নেগোশিয়েট করবে? আর পুলিশ আনলিমিটেড সময়ের জন্য তো উনি তো আছে, 24 ঘন্টার ভিতরে তো আদালতে হাজির করতে হবে, করে নাই কেন? ওনার কাছে নিরাপত্তা চাইছে কেউ? এটি নিয়ে একটি রিটও ছিল যেটি আজকে সেটির আদেশ আসেনি একজনের অসুস্থতার কারণে। উনি তো লয়ার, এখন তো বলা মুশকিল, কন্টেম্পট হবে। এমন একটি ঘটনা যেটা মীমাংসা হওয়া উচিত ছিল, এখন একজন জাস্টিস অসুস্থ হয়েছে, এটা তো কিছু প্রসিডিউরাল ইস্যু। হ্যাঁ, কারণ আপনি একটা কোর্টে মুভ করেছেন, ওই কোর্ট ডিভিশন বেঞ্চ, ওই কোর্টের সেকেন্ড জাজ আজকে অসুস্থ, আপনি তো ওই দাবি করতে পারেন না। উনি যদি আরো দীর্ঘদিন অসুস্থ থাকে তাহলে কি হবে? তাহলে ওই চিফ জাস্টিসের কাছে নিয়ে যেতে হবে পিটিশনটা, যে আমাদের একটা ইমার্জেন্সি আছে, আপনারা এই কোর্টে মুভ করেছিলাম, সেই কোর্ট এখন বসতে পারতেছে না, সেজন্য আপনি পারমিশন দেন, আমরা অন্য কোর্টে নিয়ে যাব। সেটা ওনার কতদিন অসুস্থতা দেখে তারপরে এটা না, করতে পারবে? এটা দিস ইজ এন্টায়ারলি আপ টু দি পিটিশনার। কারণ এখানে একটা জিনিস, আমাদের হাইকোর্টের যে প্রসিডিউর, সেই প্রসিডিউরে কিন্তু পিটিশনারের, লয়ারের অনেক চয়েসের ব্যাপার আছে, সেই সিদ্ধান্ত নিতে পারবে এই কোর্টে আমি এতদিন অপেক্ষা করব না। চিফ জাস্টিসের কাছে গেলে চিফ জাস্টিস তখন তার পছন্দের কোর্ট, কারণ এটা সাংবিধানিক না, ঠিক আছে, আমি এটা কন্টেস্ট করছি না। কালকে যদি মনে করেন যে কালকে ধরেন সেকেন্ড জাজ অসুস্থ, সেজন্য কালকে বসতেন না, তখন কিন্তু পিটিশনারের লয়াররা সিদ্ধান্ত নিতে পারে আমরা কি রোববার পর্যন্ত অপেক্ষা করব, নাকি এখনই চিফ জাস্টিসের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে বলবো আমরা রোববার পর্যন্ত অপেক্ষা করতে চাই না, আপনি এখনই আরেকজনকে পাওয়ারটা দিয়ে দেন। না, তাহলে ঠিক আছে। আর একটা আমার জানার ইচ্ছা, যে এই যে 6 জন নিরাপত্তায় নিয়ে রাখছে, তাদের 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদের ব্যাপারে কি হবে? এখন বিচারাধীন, যে তাদেরকে এই প্রশ্নটাই তো করেছে রিট পিটিশনের। ওই রিট পিটিশনের প্রতিপাদ্য বিষয় দুইটা, একটা হচ্ছে যে এই 6 জনকে যে নিয়ে যাওয়া হয়েছে, এটা হেভিয়াস কর্পাস রিট। হ্যাঁ, যে এই 6 জনকে কোন আইন বলে আপনি রেখে দিয়েছেন সেটা এসে ব্যাখ্যা করেন। তো সরকার তখন এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করতেছে শুনানির সময়, যে এখানে রিটটা মেনটেনেবল না, ওই শুনানিটা হবে, আমরা প্রিজাজ না করি। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ধরনের প্রসেশনের সময় একটা মানে ডাইরেকশন চাওয়া হচ্ছে সরকারের উপরে, নিষেধাজ্ঞা, যে আপনি গুলি করতে পারবেন না। তখন প্রশ্নটা আসছে আইনি প্রশ্ন, যে হাইকোর্টের এই ক্ষমতাটুকু আছে না যে অ্যাডভান্স রুলিং দিয়ে দেয়া, যে ঘটনা ঘটার আগে আপনি কিভাবে সেই ঘটনার মোকাবিলা করবেন। সেটা করতে হলে তো আপনার আইনের যে বিধানগুলো আছে সেগুলো, যে হাইকোর্টেরও তো ক্ষমতা নাই বেআইনি কোনো অর্ডার দেওয়ার, সেই জন্যই তো আমরা কোনো জাজমেন্টের বিরুদ্ধে আপিলের ডিভিশনে আপিল করি, যে এই জাজমেন্টটা, হাইকোর্টের এই জাজমেন্টটা আইনসম্মত হয় না। আচ্ছা, আপনার যদিও আজিজ ভাইয়ের আলোচনার ভিতরেই আপনার কাছে আজিজ ভাই প্রশ্ন করলো, তারপর আমিও করলাম, আরও একটু করে রাখি। সেটি হচ্ছে যে আসলে আমরা তো জানি যে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারের পরে বা আটকের পরে 24 ঘন্টার পরে তাকে 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে হাজির করতে হবে, এটি স্বাভাবিক নিয়ম আমরা জানি। কিন্তু বিশেষ কি কোনো নিয়ম আছে যা দিয়ে আরও বেশি সময় রেখে দেওয়া যায়? সেই বিশেষ নিয়মটা আসলে নাই। এই যে প্রতিটা নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে চলাফেরার স্বাধীনতা। আপনি যখনই কাউকে কোনো জায়গায় নিয়ে যাবেন, বিশেষ করে সরকারের কোনো কর্তৃপক্ষ যখন কাউকে তার সেই চলাফেরার স্বাধীনতার থেকে খর্ব করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মৌলিক অধিকার। সেই কারণেই সরকারকেও ক্ষমতা দেওয়া হয় না যে আপনি যদি কাউকে আটক করেন তাহলে সে আটক ব্যক্তিকে কোর্টের হাজিরা করবেন, কারণ ওই আইন অনুযায়ী তাহলে কোর্ট যদি আদেশ দেয় যে ধরুন আপনি 24 ঘন্টা মানে একজনকে উইদাউট ওয়ারেন্ট 54-এ অ্যারেস্ট করলেন একজন পুলিশ, তখন কিন্তু তার আইন অনুযায়ী তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে হাজির করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে গিয়ে যদি বলে আমি ওনাকে সাসপিশনে 24 ঘন্টার মধ্যে রেখেছি, এখন ওনাকে আমার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, আমি ওনাকে এখনও চার্জ ফ্রেম করি নাই কিংবা কোনো মামলা ইমপ্লিকেট করি নাই, কিন্তু আমি মনে করতেছি এই কারণে আপনি ওনাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেন, তখন কিন্তু
ম্যাজিস্ট্রেট কিন্তু ক্ষমতাটুকু আছে যে আপনার মানে নির্দেশ দেওয়ার, যে আপনি ওনাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন যে জিনিসটা করতে ওনাকে কোন মামলায় আপনি ইমপ্লিকেট করছেন সেটা বলতে হয়। আরেকটা সিচুয়েশন আছে, সেটা হচ্ছে যে ওই নিরাপত্তা হেফাজত। আপনারা দেখবেন অনেক সময় এরকম হয়, সরকার নির্দেশ দেয় কিংবা কোর্ট নির্দেশ দেয় যে এই ব্যক্তি উনি অপরাধী নন, উনি কোনো মামলার আসামিও নন, কিন্তু কোর্ট স্টিল নির্দেশ দিতে পারে যে তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হোক। ওই ক্ষেত্রে আমরা দেখি নিরাপত্তা হেফাজতের কথা বলে তাকে জেলে রাখা হয়। খুব ক্লাসিক সিচুয়েশন হচ্ছে একজন নাবালিকাকে যদি একজন ছেলে বিয়ে করে ফেলে, তখন ধরুন এটা মা বাবা যদি অভিযোগ করে যে ছেলে কিডন্যাপ করেছে, তখন মেয়ে যদি তার মা বাবার কাছে ফেরত যেতে রাজি না হয়, তখন কোর্ট নির্দেশ দিতে পারে ওই মেয়েকে, ওই নাবালিকাকে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য। তখন পুলিশ তাকে ওই যে কোর্টের মাধ্যমে বলছিলাম, তার মানে হচ্ছে যে কেন আমরা 24 ঘন্টার মধ্যে কোর্টে নিয়ে যেতে বলি, কারণ কারো স্বাধীনতা যদি হরণ করতে হয় সেটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, সেই ক্ষমতাটা কোর্টের দেয়া আছে। আপনি শুধু অ্যারেস্ট করতে পারেন, করতে হবে নির্বাহী বিভাগে 24 ঘন্টার উপরে প্রিভেন্টিভ ডিটেনশন। আচ্ছা, সেটা স্পেশাল পাওয়ার সেক্টর আন্ডারে। সেটা হচ্ছে কি ওইটার জন্য আপনার সন্তুষ্টির বিধান যেটা আছে স্পেশাল পাওয়ার সেক্টরে, যদি কাউকে ডিটেনশন দেন তাকে কিন্তু কোনো মামলা অভিযুক্ত করতে হয় না। সেটাই বলছি। আমরা তাহলে আজিজ ভাই আপনার কাছে এই বিষয়টি ডিসি করে এই বিষয়টি আরেকটু তাহলে যাই, যেটি নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন সেটি নিয়ে বলি যে আমরা জানি যে ডিবি হেফাজতে আছে 6 জন সমন্বয়ক এবং সেটি নিয়ে রিটও চলছে এবং তারা সেখানে থাকা অবস্থায় তারা ব্রিফিং করেছে এবং সেটি নিয়ে কথা উঠেছে এবং আজ কিছুক্ষণ আগে আমরা জানলাম যে ডিবি প্রধান যিনি ছিলেন তাকেও তার পদ থেকে সরিয়ে নিয়ে ট্রান্সফার করা হয়েছে। তো এই সামগ্রিক বিষয় আপনি যেটি বলছিলেন সেই আলোচনাটাই যদি একটু বলুন। না, এটা তো কথা মোটামুটি হলো, কিন্তু আমার প্রশ্ন হলো এই 6 জনকে নিয়ে। জি, 6 জনের কি হলো? এখন কি আইনের মার পাশে কি ওই ডিবি অফিসেই বয়ে থাকবো? তাকে কি কোর্টে হাজির করা হবে না? হাইকোর্টে? এটা তো একটা প্রশ্ন। তারা তো অন্যায়ভাবে তাদেরকে ধরে রাখা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে দাওয়াত খাওয়ানো হচ্ছে। ওখানে ইউনিভার্সিটির শিক্ষক দেখা করতে গেছে, দেখা করতে দেয় নাই। তারপরে তাদের বাবা মা গেছে, গার্জিয়ানরা গেছে, তারাও ওই ডিবি অফিসের নাম শুনে তারাও সন্তুষ্ট হয়ে গেছে। তারাও কয় আমার ছেলেমেয়েরা ভালো আছে। তাদেরও বিরিয়ানি খাওয়ানো হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সুতরাং সিচুয়েশনটা জানেন যে ডিবি প্রধান, এটা কেউ নাম ধরে খুব কমই কইতো যে ডিবিসি, ডিবি হারুন, এটা এক নাম হয়ে গেছিল। তো ওখানে ওই চুঙার ভিতরে ঢুকবে যে সে ওই চুঙায় যা করবে তাই কইব না। যদি তাই হয় তাহলে সরাই দেওয়া হলো কেন? না, সরাই দেওয়া হলে এটা তো বড় ধরনের ক্রিটিসিজম। ওই আইনের কথা শুনলেন না, এত কি সম্ভব নাকি? ধরেন এই যে কোর্টে একজন জাস্টিস অসুস্থ হয়েছে, নিশ্চয়ই কেউ না কেউ ওরাই যারা বাদী তারাই হয়তো চিফ জাস্টিসের কাছে যাবে, অথবা চিফ জাস্টিসও হয়তো ক্ষমতা আছে কিনা বেঞ্চ ইয়ে করে দেবে, কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। 6 জন সমন্বয়কারী এক জায়গায় বসে আছে, আটক আছে, নিরাপত্তা হেফাজতে আছে, সকল নিরাপত্তা হেফাজত। সে তো নিরাপত্তাও চায় নাই, তারা নিরাপত্তা দিছে গায়ে ভরে। তো এই জন্যই তো বলছি যে সমস্যা কিন্তু সরকারের এই কারণেই হয়। কিছু লোক সুবিধাভোগী তৈরি হয়েছে যারা নিজেরা কিন্তু অতিরিক্ত স্টেপিং দিয়ে সরকারকে ক্রিটিসিজমে ফেলে। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে এই 6 জনকে তো উনি বলতে পারবেন কিভাবে এটা দ্রুত তাদেরকে অন্তত এখন জেলখানায় দিবে না বাবা মার কাছে দিবে, তাড়াতাড়ি যাবে। এখন আইনি মার ফাঁসে আটকে আছে, আমি তো কইতে পারবো না। আচ্ছা, আমরা অনেকক্ষণ অসীম কুমার উকিলের কাছে যাই না, আমরা একটু শেষের দিকেও চলে আসছি। আমরা অসীম কুমার উকিল, আপনার কাছে এই বিষয়টির সঙ্গে আপনি এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে আপনি নিশ্চয়ই দিতে পারবেন। পাশাপাশি একটি জিনিস আমি জানতে চাই, সেটি আজকে প্রধানমন্ত্রী আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেছেন। তাছাড়া তিনি একটি কলন ছিল, সেখানে তিনি বলেছেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা করে সরকারকে উৎখাত করার একটি পরিকল্পনা ছিল, যেটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে সেখানে তিনি বলেছেন। এর বাইরে আরও একটি বিষয় যে সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন এবং তার বক্তব্যে আরও ইতিবাচক কিছু দিক রয়েছে। যেমন তিনি বলেছেন যে ঘটনার তদন্তে শাস্তি নিশ্চিত করার কথা এবং ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাগুলো রয়েছে তা হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো ফিরে পাওয়া যাবে না। এরকম একটি বাস্তবতা আবার আমরা দেখছি যে মুহূর্তে ডিবি অফিসে 6 জন আটক রয়েছে বা হেফাজতে রয়েছে, সেই মুহূর্তে ডিবির প্রধানকেও সরিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আমরা
আসলে কি একটু সহনীয় বা একটু ইতিবাচকভাবে বা ইতিবাচক দিকে যাচ্ছে কিনা? অবশ্যই ইতিবাচক দিকে যাচ্ছি, অবশ্যই পরিস্থিতির উন্নতি হচ্ছে, সব কিছু মিলে আরও উন্নতি করে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ফলে কারফিউ শিথিল হচ্ছে, রোববার থেকে প্রাইমারি স্কুল খুলছে। এখানে ধরেন আমি আইনি ব্যাখ্যায় যাচ্ছি না, 6 জন যে বিষয়টা আছে এটি যত দ্রুত সম্ভব সেটেল হওয়া দরকার। এটা কারো কাঙ্ক্ষিত নয়। যতগুলো প্রাণ ঝরে গেছে এটি কারো কাঙ্ক্ষিত নয়। আমাদের এই সময়কালে আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন ক্যাম্পাস তো মানে লাশ একটা স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু গত 15-20 বছরে কিন্তু ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসে আমরা লেখাপড়া করছি। ফলে হঠাৎ করে জায়গাগুলিতে এরকম, যদিও এখানে হতাহতের যে সংখ্যা তার মধ্যে ছাত্রের সংখ্যা কম, যদিও এত বড় ঘটনার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েনি। ঢাকা মেডিকেলে 1100-র মতো আহত চিকিৎসা নিয়েছে, যারা 10% হলো স্টুডেন্ট আর 90% নন স্টুডেন্ট। স্ট্যাটিস্টিকগুলি প্রমাণ করে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ইনভলভমেন্ট। আমরা নেত্রী চেষ্টা করছেন তাড়াতাড়ি পরিস্থিতিটা সামাল দিতে। অবশ্যই এটার মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের মূল উৎপাটন করতে হবে। মূল উৎপাটন করতে গেলে সময় নিয়ে বিষয়গুলো তড়িঘড়ি করে। ষড়যন্ত্র কি দেশীয় নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র? ক্ষেত্রেই মানে যেহেতু আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য এটি ছিল, দাঁড়িয়ে একই কোনো কিছু তো আর দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোটা আন্দোলন ছাত্রদের আন্দোলন, প্রাণের দাবি ছাত্রদের রাখে। কিন্তু এই যে বললাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়েনি। ঘটনা অঘটন অনেক ঘটেছে, কিন্তু লাশ এতগুলি পড়লো, তার মধ্যে ছাত্র কজন, বাইরে কতজন ছিল। তাহলে কোটা বিরোধী যে আন্দোলন যেটা এই ছাত্ররা শুরু করেছিল সেটা তো ছাত্রদের হাতে নাই। কাজে দেশের যে আন্দোলন সেটা তো দেশের মধ্যে থাকে না, দেশের বাইরেও এটার ব্যাপ্তি ঘটে। সবাই যার যার অবস্থান থেকে হাত মেলায়। এবং আপনার সৌদি আরবে 57 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে এদের বিচার কাজ শেষ হয়েছে, যারা ওইখানে মিছিল করেছিল। ইউনাইটেড আরব, সংযুক্ত আরব, তার মধ্যে 47 জনের 10 বছর করে কারাদণ্ড হয়েছে, একজনের যাবজ্জীবন কারাদণ্ড। ওই জেল বাংলাদেশি জেল না। হ্যাঁ, এই মানে এই যে এটা একটা উদাহরণ দিলাম। দিল্লিতেও মিছিল হয়েছে, কোনো ফাঁক নাই। এই ওয়াশিংটনও হয়েছে, সারা জায়গাতে হয়েছে। তো এই যে পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া, তার মধ্যে তো কানেক্টিভিটিটা খুঁজে পাওয়া যায়, এবং সেটার মূলোৎপাটন করার মধ্যে দিয়ে আমরা সম্মুখ মানে এগিয়ে যেতে চাই। নেত্রী সেই জায়গাটাতেই অ্যাড্রেস করছেন, এবং আমি এই আলোচনাগুলিকে শেষ করতে চাই যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দিক থেকে সরকারি উদ্যোগ আছে। আমার প্রত্যাশা থাকবে সবাই সেই উদ্যোগে সাড়া দেওয়া। কোটা প্রবলেম যখন সলভ হয়েছে তখন আহতদের সুচিকিৎসা, নিহতদের পরিবারের আর্থিক সাহায্য, গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি, এই বিষয়গুলি মনোপ্রাণাদার হবে। সেটা 5 দফা 9 দফা কোনো বিষয় না, এই জায়গাগুলি হবে। ক্রমশ মানুষ স্বাভাবিক হয়ে আসছে। কারফিউ সারাদিন কারফিউ মুক্ত হয়েছে না, আগামী সপ্তাহে হয়তো দিবারাত্রি কারফিউ মুক্ত হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খুব সহসাই সেনাবাহিনী সেনা ছাউনিতে ফিরে যাবে। সবার এই প্রচেষ্টাগুলো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসা। আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে তো হয়েছে, আপনার ইন্টারনেট ওয়ার্ল্ডে আমরা এই কয়দিনে যা লস হয়েছে সেটা তো হয়েছে, এখন এটা কাটানোর জন্য চেষ্টা করতে হবে। আমরা বিজিএমইতে যে ক্ষতি হয়েছে, রেমিটেন্সের যে ক্ষতিটুকু হয়েছে, ক্ষতি হয়েছে আর্থিক বিবেচনা অনেক। সেগুলি যত দ্রুত আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো তত দ্রুত এই জায়গাগুলো প্রবলেম সলভ হবে। আমরাও একই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ অসীম কুমার উকিল, এম এ আজিজ এবং ব্যারিস্টার তানজিমুল আলম। দর্শক, আমরা খুব বেশি প্রত্যাশা করি যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, জনমনে আতঙ্ক কাটবে এবং সেই সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ একটি পরিস্থিতির দিকে যাবে, এবং এই কোটা আন্দোলন বলি কিংবা সাম্প্রতিক সহিংসতা বলি কিংবা হামলা বলি, যাই বলি না কেন, যে প্রাণগুলো ঝরে গেছে সেই প্রাণগুলোর আমরা যেমন বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি, ঠিক তেমনি আমরা ঠিক এমন একটি মাসে প্রবেশ করলাম এই আলোচনা অনুষ্ঠান চলতে চলতে, যেটি আগস্ট মাস, যেটিকে বলা যায় যে 75-এর 15ই আগস্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি 17ই আগস্ট 2005 সালে সিরিজ বোমা হামলা হয়েছে। 21শে আগস্ট 2004 সালে আমরা দেখেছি যে গ্রেনেড হামলা হয়েছে, সেখানে অনেকে মারা গেছে। এই যারা দেশের জন্য কিংবা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মৃত্যু, কিন্তু অপ্রত্যাশিত মৃত্যু, বিচার বহির্ভূত হত্যা সহ যারা এই যাবৎকালে মারা গেছে, আমরা তাদের সবার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। এবং দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই কামনায় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।